হঠাৎ করে অস্থির দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, প্রকাশ্যে গুলি, আদালত পাড়াই, থেমে নেই চাঁদাবাজিও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার, সব দলের প্রত্যাশা পূরণের আশা আইন উপদেষ্টার। সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ বিএনপি, দেশের মানুষ দ্রুত নির্বাচন চায় বললেন মির্জা ফখরুল। গণভোট ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের সুযোগ নেই বললেন জামায়াত আমির, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নড়াইল ২ আসন ছেড়ে দেওয়া হতে পারে বিএনপির সমমনা জোটের প্রার্থীকে, জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনয়ন চূড়ান্ত। শেরপুরের চরগ্রামে সড়কের নির্মাণ কাজ ফেলে পালিয়ে গেছেন ঠিকাদার, চলাচলের অযোগ্য দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এবং সিলেট টেস্টে প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০, টাইগারদের ক্যাচ মিসের মহড়া, মিরাজের ৩ উইকেট। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। হঠাৎ করেই অস্থির দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, উত্তপ্ত হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। রাজধানীতে আদালত পাড়ায়ও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটছে চাঁদাবাজির ঘটনাও। এর পাশাপাশি ঘটছে ককটেল বিস্ফোরণ, আগুন দেওয়ার মতো ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন অপরাধের যথাযথ বিচার না হওয়ার কারণে বাড়ছে এসব ঘটনা। ঝর্ণা রায়ের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। রাজধানীর আদালতপাড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা, চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে গুলি করে সমর্থককে হত্যা, মাথা থেতলে হত্যা, প্রকাশ্যে টেনে হিঁচড়ে জখম, এ সময়ের এসব নৃশংস ঘটনা কাঁপিয়ে দিয়েছে সারা দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্যে আগস্ট থেকে অক্টোবর ৩ মাসে সারা দেশে ৯৩৭ জন হত্যার শিকার হয়েছেন। চাঁদাবাজি, ডাকাতি, অপহরণের ঘটনা ঘটেছে হাজার খানেক। সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর কারাবন্দী শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে আসার পর থেকেই ঘটনার শুরু। অস্ত্র হাতে প্রকাশ্যে হত্যাসহ সন্ত্রাস করতে দেখা যাচ্ছে। অপরাধের যথাযথ বিচার না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অপরাধের কোনো শাস্তি হচ্ছে না আজ পর্যন্ত। দেখেন, শুধু এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি না, আমাদের টোটাল ইয়েটাই। এই দেখুন, আপনার যখন র্যাব প্রতিষ্ঠিত হলো, তারও আগে অপারেশন কি যেন ছিল, ক্লিন হার্ট, তখন যখন বিনা বিচারে যখন হত্যা হলো, অনেকগুলো হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু মানুষ খুব উৎসাহের ভরে তালি দিয়েছে, তাদের সমর্থন করেছে। কিন্তু তখনও আমি বলেছি এবং আমি লিখেছি যে এই যে সমর্থন এবং এই যে উৎসাহ তারা দিচ্ছে, এটাই আমাদের আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা নাই সেটারই একটা প্রতিফলন, এবং ঠিক তাই হলো। আর ডক্টর তৌহিদুল হক মনে করেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের যে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা ব্যবহার হতে পারে অপরাধ সংগঠনে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছিল তার ৩০% অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। এর সাথে যুক্ত হয়েছে সীমান্ত হয়ে প্রচুর অস্ত্র বা অসংখ্য অস্ত্র দেশে প্রবেশ ঘটেছে বলে আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযোগ করছে। তাই অবৈধ অস্ত্রের যে ব্যবহারগুলো সাধারণত সংঘাত সহিংসতার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, এবং বড় ধরনের কোনো নাশকতার আগে এই ধরনের প্রসঙ্গগুলো তৈরি হয়, অবৈধ অস্ত্রের একটা যোগান তৈরি হয়। তবে পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তারা। এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতে দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল, সেই ঘটনা এখন নেই। মোহাম্মদপুরের অবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে। এদিকে গত ৩ মাসে অভিযানে প্রায় ৩,০০০ অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। তবে গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া ১,০০০-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে।
উপদেষ্টা পরিষদ বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এ সময় জনস্বার্থে সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে বলে আশাবাদ জানান আইন উপদেষ্টা। ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো ২-৩ দিনের মধ্যেই জানতে পারবেন। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতোই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না, এমনটাই জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জামায়াত মুনাফিকি আচরণ করছে জানিয়ে দলটির বিষয়ে সবাইকে সাবধানও করেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ঐক্যমত হওয়া বিষয়গুলোর বাইরে কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি। যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধু সেইগুলো বাদে অন্য কোনোটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন এই সরকার না করে, আমরা কোনো কর্মসূচি মানব না। সমাবেশে শেখ হাসিনার মতোই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে, যার জন্য শেখ হাসিনাকে আমরা দোষারোপ করতাম যে শেখ হাসিনা সংবিধান মানে না, শেখ হাসিনা আইন মানে না। তো শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাশকতার জন্য ভারতে বসে অডিও বার্তা পাঠাচ্ছে শেখ হাসিনা। নাশকতা তৈরি করে একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্তে তারা মেতে উঠেছে। ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত মুনাফিকি কাজ করছে, তাই তাদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেহেশত যাওয়া পারিবে, আল্লাহর বেহেশত যাওয়া পারিবেনি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার ঐক্যমতের বাইরে গিয়ে গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিলেই তা জনগণ মেনে নেবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি স্বীকৃতি ও আগে গণভোট ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পুরানা পল্টনে ৮ দলের সমাবেশে কথা বলেন তিনি। সরকার দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারও দেন তিনি। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬-এর নির্বাচন অবৈধ। হাসান আল মাহমুদের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে গণসমাবেশে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জামাত সহ ৮ দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টায় পল্টন মোড়ে রূপ নেয় জনসমুদ্রে। পল্টন, গুলিস্তান, নাইটেঙ্গেল মোড় সহ সমাবেশ ছড়িয়ে পড়ে মতিঝিলে। ৮ দলের সমাবেশে প্রথমবারের মতো এদিন এক মঞ্চে দেখা গেল সব দলের প্রধানদের। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল প্রশ্ন তোলেন, নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, এর সঙ্গে যুক্ত হয়েছে পতিত ফ্যাসিবাদ। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া আর কোনো কিছু হতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদের আইনি
ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব, কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তি ছাড়া 2026-এর নির্বাচন অবৈধ হবে। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তাদের উদ্দেশ্য ভালো নয় বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। এই আইনের ভিত্তি হলো হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নড়াইল 2 আসনে বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী, তবে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে বিএনপির সমমনা জোটের প্রার্থীকে। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, বিপদে পাশে ছিল এমন ব্যক্তিকেই ভোট দিবেন। শফিকুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাবেন ফারজানা আফরোজ টুম্পা। নড়াইল সদর উপজেলার 8টি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগড়া উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নড়াইল 2 আসন। আসনটিতে বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেতে জোর প্রচার চালাচ্ছেন তারা। জেল, জুলুম, নির্যাতন, হুলিয়া নিয়ে 17 বছর কাটিয়েছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ 14 সালে যেমন নড়াইলের মাটি থেকে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচিত হয়েছিলাম, আগামী সংসদ নির্বাচনেও ইনশাআল্লাহ বিজয়ী হতে সক্ষম হব। বিগত দিনে আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে, পারিবারিক ঐতিহ্য বিবেচনা করে এবং জনগণের সাথে সম্পৃক্ত বিবেচনা করে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাকে যেখানে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত রয়েছি। বিএনপি সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ 2018 সালের মতো আবারও ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যাশা করছেন। সংসদ সদস্য নির্বাচন করার জন্য ধানের শীষ মার্কা যদি দেয়, রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করব। আমি মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করার চেষ্টা করব। ইকোনমিক জোন যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, ইন্ডাস্ট্রি হয়, এলাকার লোক যাতে কাজ কাম করতে পারে, মহিলা পুরুষ যাতে কর্মসংস্থান হয়, তার ব্যবস্থা করব। জামাত ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। নির্বাচিত হলে সমস্যার সমাধান করে নির্বাচনী এলাকায় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই 2টি পৌরসভা সহ যথাযথ ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়নের জন্য ভূমিকা রাখবো। স্ব ইউনিয়নে কিভাবে নতুন উদ্যোক্তা তৈরি করা যায় এবং সেই উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের বেকার সমস্যার সমাধান করা যায়, এটা নিয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছি। এই নড়াইল 2 আসনের জন্য ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে, স্বাস্থ্য সেবার উন্নতি সাধনের জন্য চেষ্টা করা, শিক্ষা খাতের উন্নতি সাধন করা, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা, রাস্তাঘাটের উন্নয়ন সাধনের জন্য চেষ্টা করা। ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, বিপদে পাশে ছিল এমন ব্যক্তিকে ভোট দেবেন। দেশের কল্যাণে কাজ করবে, ভালো মানুষ, সৎ, যোগ্য, বলিষ্ঠ মানুষ, আমরা তাদেরকেই দেখতে চাই। এইবার যদি ভোট দেওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব এবং সৎ মানুষে ভোট দেব। বর্তমানে আমার আশা যে যাতে সুস্থভাবে, সুন্দরভাবে কেন্দ্রে যে ভোটটা আমার মনোনীত প্রার্থীকে দিতে পারি। নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। প্যানেল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। ভোটার তালিকা এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে যে ভোটারগুলো নিবন্ধিত হওয়ার জন্য এখানে আসবেন, তাদেরও আমরা নিয়মিত ভোটার করছি এবং তাদের তালিকা পরে প্রকাশ করে তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা অব্যাহত রাখব। নড়াইল 2 আসনে মোট ভোটার 3,86,108 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে প্রধান সড়কে পার্কিং করা মালঞ্চ পরিবহনের একটি বাসে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ড্রাইভার জানান, কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে তা জানা যায়নি।
আসলে পার্কিংয়ে এই বাসগুলো পরবর্তীতে আসলে তারা আগুন নিভানোর চেষ্টা করে এবং 10 মিনিটের মধ্যে কি জিনিস যে দেশে আল্লাহ মাবুদি জানে, এত জোরে দেওয়ার হাতে হাতে পুরা গাড়িটাই আমার পুরো আগুন আর ধুমা কেরা দিয়ে গেছে। আমরা আমার গাড়ির ভিতরে কোনো মানুষই দেখি নাই, কিন্তু কোন সময় যে বোমাটা ঠাস করিয়া খালি শব্দটা আমরা শুনছি, কিন্তু আশপাশে আমরা মানুষ দেই নাই, কিন্তু পথযাত্রী দিয়ে মানুষ যাওয়া আশা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে তা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত জানাবেন 20 নভেম্বর। বিএনপি, জামায়াত ও রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে এবং পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে গণতন্ত্র ও ভোটাধিকার সুসংহত হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নানা বিতর্কের মধ্য দিয়ে 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতি টানা হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, আর সেই রায়টি দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার 10ম দিনের শুনানি শেষে এই মামলার রায়ের জন্য 20 নভেম্বর দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবে। এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি, এই জন্য এটি একটি পার্মানেন্ট মেকানিজমে পরিণত হোক। এই মামলার সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে এটি প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনুষ্ঠিত নির্বাচন বৈধ, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হলে দেশে নানা অরাজকতা নেমে আসে। মোদ্দা কথা, আপনি কোন সিস্টেম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এবং এখানে রাজনৈতিক দলের নেতৃত্বে যে সরকার, তার আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচন যে নিরপেক্ষ হতে পারে না, স্বচ্ছ হতে পারে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, সেটা গত 16 বছর ধরে প্রমাণিত হয়েছে। 1996 সালে সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠা পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শেরপুর জেলার চরগ্রামে সড়ক নির্মাণ কাজ ফেলে রেখে পালিয়ে গেছেন এর ঠিকাদার। এই সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন করার কথা বলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সহকর্মী তারিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এলজিইডির অধীনে 3,47,60,000 টাকা ব্যয়ে শেরপুরের কামারেরচর ইউনিয়নের চরগ্রামে 2023 সালে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে ভাটি বাংলা এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে যায় ঠিকাদার। বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যে রাস্তা যে দুই পাশে গাঁথনি করা হয়েছে, এই গাঁথনির ফলে আমাদের সম্পূর্ণ পানি, মানে বৃষ্টির পানি আটকাবরে কাদা হয়ে যায়। ওই সময় আমরা চলাচল করতে পারিনি। 2 সাইডে কাজ করছে, ঠিক আছে, কন্ট্রাক্টর পালাই গেছে, হ্যাঁ, এই কারণে রাস্তা স্থগিত আছে, রাস্তা বন্ধ আছে, আমরা হাঁটাছাড়া করতে পারতেছি না, চরাঞ্চল মানুষ যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, অনেক সমস্যা, অনেক বিভ্রান্তি পড়ে গেছে। আমরা ব্যাপারী আসে না, চরের ভিতরে আমাদের রাস্তা নাই, আমরা বেগুন করছি, বেগুনের ন্যায্য দাম পাই না। আগামী দিনে যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই। এই এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 4টি মাদ্রাসা থাকলেও যাতায়াত ব্যবস্থা ভালো না হয় নিয়মিত ক্লাসে যেতে পারছেন না শিক্ষার্থীরা। চৌধুরী মোড় থেকে 7 নং বাজার পর্যন্ত রাস্তার এত বেহাল দশা, আমার মনে হয় যে আমাদের শেরপুর সদরে এরকম রাস্তা আমি কোথাও দেখি নাই। এই স্কুলে বর্ষার সময় হাঁটু পরিমাণ কাদা থাকে। বিদ্যালয়গুলোতে সময় মতো ছাত্রছাত্রীরা ঠিক আসতে পারে না এবং শিক্ষকেরা সময় মতো স্কুলে পৌঁছতে পারে না। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে বাকি কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এলজিইডি। তো এই ব্যাপারে আইনগত যে ব্যবস্থাগুলি আছে সেগুলি করব। ওনার কাজ তো বাতিল করবই এবং তাকে কালো তালিকাভুক্ত করব আমরা। এই ঘটনায় গ্রামবাসী স্মারকলিপি দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আমার কাছে এসেছেন, আর স্মারকলিপি দিয়েছে। এই রাস্তাটা করতে কি করণীয় আমরা সবগুলা আলাপ করব। প্রয়োজন হলে ঢাকাতে আমাদের এলজিডি মন্ত্রণালয়ে আলাপ করব, কারণ আমরা জেনেছি প্রায় 15 থেকে 20,000 লোক এখানে ভুক্তভোগী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুয়াশা চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিচ্ছে শীত ঋতু। দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ে যার প্রভাব পড়ে বাকি জেলাগুলোর আগেই জেলায় প্রতিদিনই তাপমাত্রা নিচের দিকে নামছে। এতে বিড়ম্বনায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। জেলা প্রশাসন বলছেন, শীত মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ধানের ক্ষেত। ভোরের শিশির তার চিরাচরিত বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়ে জানান দিচ্ছে, হিমালয় কন্যা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আবির্ভাব। প্রতি বছরের ন্যায় এবারও আগাম শীত দেখা দিয়েছে এই জেলায়। কুয়াশা আর ঠান্ডায় জনজীবনে শুরু হয়েছে স্থবিরতা। আবহাওয়া অফিসের তথ্য মতে গেল কয়েকদিনের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড় জেলায় প্রায় 30,000 শ্রমিক রয়েছে, যারা বালু, পাথর উত্তোলন ও চা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েন এসব নিম্ন আয়ের মানুষ। স্বাভাবিক সময়ের মতো কাজ করতে না পারায় আয় হয় না তেমন, ফলে খেয়ে না খেয়ে সংসার চালাতে হয়। ভাড়া আগে 700 হতো, এখন হয় না, এখন মনে করতে 300 টাকা হয়। শীত পড়লে আরো কমে যাবে। বর্তমান দিন চলা কঠিন। আমাদের তো শীতের দিনে নদীর কাজ করার সমস্যা, ঠান্ডা ডুবতে পারি না। যেখানে 400-500 টাকা ইনকাম হয় সেখানে 200 টাকাও হয় না আমাদের। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা চিকিৎসা সেবা নিতে আসছেন। এই বাচ্চাটাকে নিয়ে আসি, আমাদের ঠান্ডা লাগছে, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে নিউমোনিয়া হয়েছে। গতকাল থেকে এখানে আসি আমরা। পঞ্চগড়ে তীব্র শীত জেঁকে বসেছে। এমত অবস্থায় সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে প্রচুর রোগী আসছে। বহির্বিভাগে ডাক্তারদের রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও অন্তর্বিভাগে প্রচুর রোগীর চাপ। প্রতিটি বিছানায় রোগী ভর্তি রয়েছে। এছাড়াও বারান্দায় অসংখ্য রোগী রয়েছে। আসন্ন শীত মোকাবিলায় সব রকম প্রস্তুতি আছে জানিয়ে জেলা প্রশাসন জানায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে 30 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শীতে অসহায় মানুষজন যেন শীত বস্ত্রের অভাবে কষ্ট না পায় সেদিকে নজরদারি রয়েছে। ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে আমরা 30 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এবং এই টাকা দিয়ে আমরা শীত বস্ত্র ক্রয়ের প্রক্রিয়ায় আছি। আশা করছি যে বছর আমাদের এই জেলায় কোনো মানুষ শীতের শীত বস্ত্র হবে, তার শীতের কষ্ট যেন না পান সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। শীত নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে সরকারের আরো বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শহরের কোলাহলে গাছগাছালিতে ফিরে এসেছে শামুকখোল আর পানকড়ি। প্রতি বছরই নিয়ম করে তারা আসছে, বাসা বাঁধছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের গাছে। উঁচু গাছ থেকে নিচু গাছেও তারা আশ্রয় নিয়েছে, যা মুগ্ধ করছে সবাইকে। রিয়াজ আলীর ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। শহরে কোলাহলের মাঝেই বিশাল গাছগুলো এখন শামুকখোল পাখিদের নিরাপদ আশ্রয়। প্রতিদিন ভোরে শুরু হয় তাদের কিচিরমিচির, সন্ধ্যায়ও থাকে একই মনোমুগ্ধকর দৃশ্য। শুকনো ডাল, পাতা আর খড়কুটো জুড়ে তৈরি হয় এদের বাসা। প্রতি বছর বর্ষার শুরুতেই তারা ফিরে আসে রাজশাহী মেডিকেল এলাকার এসব গাছে, পুরনো ঠিকানায় নতুন গল্প লিখতে। আমাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা মানে এই পরিবেশের সাথে একটা মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। আমাদের বাসার উপরে, আমি কোয়ার্টারে থাকি, বাসার উপর থেকে ডাল ভাঙে, ও ডাল ভাঙে নিয়ে যায় মেডিকেলের মনে করেন গাছে বা এদিকে গাছে বাসা করে। বলা যায় এটা পাখিদের একটা অভয় আশ্রম। বিশেষ করে এটা জুন জুলাইয়ের দিকে এই যে পাখিগুলো দেখছেন, এই পাখিগুলো আসে। 1 বছরের উপরে এখানে আসছি, এরকমই আছে। তবে সিজনালের সময় কিছু পাখি আসে, আবার কিছু চলে যায়। এদের তো ব্রিডিং সিজনে ব্রিডিং করতে হবে, তাদের তো একটা জায়গা দরকার। তো এই জায়গাটা হতে হবে যে পর্যাপ্ত বড় গাছ থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, মানে কোনো ডিস্টারবেন্স হবে না, এবং সেই সঙ্গে বাসা তৈরি করার যে ম্যাটেরিয়ালস আশেপাশে সেগুলো থাকতে হবে, আর আশেপাশে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকতে হবে। প্রতি বছরই নিয়ম করে আসে শামুকখোল আর পানকৌড়ি। পাখিদের আগমনে খুশি স্থানীয় মানুষও। কেউ ছবি তোলে, কেউ আবার মুগ্ধ হয়ে চেয়ে থাকে। অনেকগুলো থাকে, ঝাঁক ধরে একটা গাছে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে।
পাখিগুলো প্রায় 18-20 বছর থেকে আমরা দেখছি এবং পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমার নিজ থেকে আমাদের এরকম একটা উদ্যোগ নিতে হবে, জানো কোনো কারণে আমরা পাখিকে জানো পাখির বাচ্চা কাচ্চা বা দেখা যাচ্ছে গাছগাছালি একটু কম কাটাকাটি করি। নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে অনেক গাছ, কমে আসছে পাখিদের আবাস। হাসপাতাল ও আশেপাশের এলাকায় এদের থাকার মানে এলাকায় এখনো নিরাপত্তা ও খাদ্য ভাণ্ডার টিকে আছে মনে করেন এই প্রাণীবিজ্ঞানী। যেটা মনে হয় যে এখানে মানুষ এতই ব্যস্ত যে তাদের দিকে তাকানোর বা তাদেরকে ডিস্টার্ব করার কোনো কিছু নাই, বা তারা নিরাপত্তার অভাব বোধ করেনি, যার জন্য এখানে বেছে নিয়েছে এবং পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আশেপাশে থেকে সংগ্রহ করতে পারছে। দিন শেষে গাছের ডালে পাখির গুঞ্জনে যেন মিশে থাকে প্রকৃতির এক মধুর সুর, যা মনে করিয়ে দেয় গাছ বাঁচানো এখন সময়ের দাবি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে চীন থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যের নীতিতে এগোচ্ছে বলেও জানান উপদেষ্টা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ের নানা বিষয়, বিশেষ করে দিল্লিতে সোমবারের হামলা, মার্কিন থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে জাতিসংঘের কাছে আপিল সহ নানা বিষয়ে ঢাকার অবস্থান জানতে চাওয়া হয়। বিষয়গুলো নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরের কড়া সমালোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে লন্ডনের ডক্টর স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস ও তাতিয়ান ইটওয়েলের উদ্বেগে জানিয়ে জাতিসংঘে করা আপিলের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউএন এ নিয়ে জানালে ব্যবস্থা নেবে ঢাকা। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে তখন উইল টেক কেয়ার অফ ইট। কথা বলেন মার্কিন থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 নিয়েও। চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ভারসাম্য নীতির কথা মনে করিয়ে দেন। আমরা কোনো দিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং আমি মনে করি না যে আমাদের উপর কোনো ধরনের কোনো স্যাংশন আসবে। এদিকে মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে না বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের চেকপোস্ট, সেনাবাহিনী দিয়েছে টহল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগের বিচারের দাবিতে ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সাদ আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান ও কারওয়ানবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা, তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। রাতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। সকল নাশকতা ঠেকাতে জুলাই যোদ্ধারা এখনো মাঠে আছেন। খুনি লীগের এই দেশের কোনো প্রত্যাবর্তন হবে না। তাদের বিচার, তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত 16 বছর, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো লীগকে আমরা এই দেশে দেখতে চাই না। জুলাই জেনারেশন বেঁচে থাকবেন, বিচার না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। স্বৈরাচার যদি তাদের মূল এই ধরনের কুটচাল চালতে থাকে, আমরা পুনরায় রাজপথে নেমে এসে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছেন তারা। সন্দেহজনক স্থানে চালানো হচ্ছে অভিযান। তারিখ নিয়ে একটা জনমনে আশঙ্কা আছে, কিছু কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটছে মর্মে জানা গেছে। তো বিষয়গুলো যাতে না ঘটে
এই ধরনের আতঙ্ক যাতে না থাকে সেজন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তাদের পরামর্শ মোতাবেক, তাদের নির্দেশনা মোতাবেক আমাদের যেরকমভাবে অভিযান করা দরকার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেটা করে যাচ্ছি। পুলিশের বাড়তি নজরদারি সত্ত্বেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।